ভুল রাজনীতি কারণে আমাদের অনেকগুলি পিছিয়ে পড়েছে, তা থেকে আমরা ওভারকাম করার জন্য আমরা সবাই একসাথে মিলে কাজ করব। এবং আজকে এই যে আমাদের বাজেটের উপরে যে আমাদের মাননীয় বিধায়ক অনুষ্ঠানে এনেছে, সেটাকে আমি সুতরাং মাননীয় বিধায়িকা কর্তৃক আনিত সাজাইয়ের যে প্রস্তাবটি গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি, এবং সেটাই আমি ব্যক্তিগত বলে আমি বিশেষ করছি। ধন্যবাদ। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, উনি বলেছেন আমরা নাকি বাংলাদেশে সীতাগান আর কতগুলো উনি দেখেছেন। উনি কি দেখাতে পারবেন তীব্রতা কখনো সেরকম একটা বিয়ে বাহির করেছেন? উনি কি দেখাতে পারবেন? হ্যাঁ, ওনারা যখন উনি বলছে গতকাল সিপিএমের কারণে ওনারা তীব্রতা চেয়েছিল, ওনারা বক্তব্যে আছে, রেকর্ডে আছে, আর উনি তীব্রতাকে জয় করেছিল। এরপরে দিনে উনি যে লাইভ একটা দিয়েছিল, আমার কাছে ফটো আছে, এটা আপনি বুঝছেন, আমি প্লে করে দিতে পারি। উনি বলেছিল ওকে একদম খোলা অবস্থায় ছিল স্যার উনি বলেছিল আমি তো তীব্রতার সাথে গিয়েছি না ইয়ে করছি, ওই বলছে আমি আপনি কি পারমিশন দিয়েছেন? हम माइसा डेपुटी स्पीकर दालाय हाबाय सुजुरि माबाजै बोलेना हाबायो दिनै त्रिपुरा हास्टेनि मुख्यमन्त्रीनो ए हाबायो दिनै रां मन्त्री प्रान्जित सिंह रायो दैसा दिनै आंनि कार्ड सनभागाय डिमान्ड नम्बर 19 ए हेड अफ एकाउन्ट 3425 sini Mangalang sini opposition leader Onimes Babu ni semua bagai माननीय सदस्य त्रिपुरा विधानसभा से যুক্ত অনিমেষ বর্তমান বিতক আনিত উপরোক্ত কার্যসূচির পরিপ্রেক্ষিতে অবগত করা যাচ্ছে যে রাজ্য সরকার রাজ্যের সকল শ্রেণীর মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং জনসাধারণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। জনজাতি জনগোষ্ঠীর স্বায়ত্ত শাসনের লক্ষ্যে রাজ্যে 1979 সালে টিডিএডিসি গঠন করার জন্য প্রস্তাব প্রণয়ন করা হয় এবং 1982 সালে টিডিএডিসি গঠন করা হয়। 1 এপ্রিল 1985 সালে ভারতের সংবিধানের 70 তফসিল টিডিএডিসি অন্তর্ভুক্ত হয়। এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে সচেতন জেলা পরিষদের এলাকায় ভিলেজ কমিটির সর্বশেষ নির্বাচন হয় 24 ফেব্রুয়ারি 2016 তারিখে। সেই হিসাবে পরবর্তী ভিলেজ কমিটি নির্বাচনের মেয়াদ 7 মার্চ 2021 তারিখে শেষ হয়। 2021 সালে বিশ্বব্যাপী কোভিড-19 মহামারীর কারণে নির্দিষ্ট সময়ে উক্ত ভিলেজ কমিটি পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে বসবাসকারী গ্রুপ আদিবাসীদের সেই সময়ে হয়তো হাইকোর্টের আদেশ অনুসারে গ্রুপ আদিবাসীদের নাম ভোটার তালিকায় সংযোজনের কাজ শুরু হয়। যা এখনো চলছে। ইতিমধ্যে ভিলেজ কমিটি নির্বাচন তাড়াতাড়ি সম্পূর্ণ করার দাবি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন মাননীয় সদস্যবৃন্দ আনিত একটা উক্ত প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়, কারণ তাতে রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাস
বসবাসকারী জনজাতি জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিষয়টি ব্যাহত হতে পারে, যা রাজ্যের সার্বিক বিকাশ তথা গণতান্ত্রিক পরিবেশ পক্ষে কাম্য নয়। সুতরাং মাননীয় বিধায়কৃত আনিত সাতাই প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহাশয়। আমার কাছে এসে আমি একসঙ্গে সবগুলো রাস্তা দেবো। একটা হচ্ছে 54, 55 শৈলেন্দ্রবাবু এনেছেন 37 আর অনিমেষ তারপর মানে 2236 এবং 2235 সব ক্যামেরা এনেছেন। তবে সবগুলো সবাইকে নমস্কার। প্রথমত যেটা তিনি এনেছেন আমাদের মিশন শক্তি প্রকল্পে এই ওয়ান স্টপ সেন্টার সম্বন্ধে তিনি জানতে চেয়েছেন। এটা কি বলতে খুশি হচ্ছে যে স্বাধীন ভারতের 68 বছর পর ভারতের কোন প্রধানমন্ত্রী মহিলা এবং মায়েদের কথা ভেবে একটা এত সুন্দর প্রকল্প এনেছেন মিশন শক্তি, যার মাধ্যমে ওয়ান স্টপ সেন্টার অর্থাৎ এক জায়গাতে মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের জায়গা। আমরা দেখেছি আমাদের রাজ্য সহ গোটা ভারতবর্ষে মহিলারা যখনই বাড়িতে আক্রান্ত হন, ডোমেস্টিক ভাইলেন্স বা অন্য কোনোভাবে আক্রান্ত হন, তখন মহিলারা থানায় যখন যান সেখানে মহিলা পুলিশ বা মহিলা কোনো আধিকারিক না থাকার কারণে পুলিশদের কাছে বলতে হয়। তার জন্য তারা চেপে যান, বাড়িতে থেকে যান এবং সেই সমস্ত সমস্যার সমাধান হয় না। প্রধানমন্ত্রী তার জন্য আজ থেকে 8 বছর আগে তিনি এরকম একটা প্রকল্প ঘোষণা করলেন মিশন শক্তি, যার মাধ্যমে গোটা ভারতবর্ষে প্রত্যেকটা জেলাতে একটা এরকম ওয়ান স্টপ সেন্টার খোলা হবে ডিস্ট্রিক্ট সেন্টারে, যার পাশাপাশি কোর্ট থাকবে, হসপিটাল থাকবে এবং থানা থাকবে। এটার মাধ্যমে কি হবে, মহিলারা যখনই বাড়ি ঘরে বা এমনিতেও কোনো সমস্যায় পড়বে সেখানে যেতে পারেন এবং সেখানে গেলে ফ্রিতে প্রথমত ওনাকে লিগেল যে সমস্যা সেটার জন্য অ্যাডভোকেট থাকবে, সেখানে ডাক্তার থাকবে, সেখানে পুলিশি ব্যবস্থা থাকবে এবং ফ্রিতে 5 দিন সেখানে থেকে সেই সুবিধাটা তিনি নিতে পারেন। বিশেষ কোনো কারণে সেটা সমস্যা যদি সমাধান না হয় তারপরে সেখান থেকে তিনি সদর গৃহ বলে আমাদের রাজ্যে দুটো নির্মাণ করা হয়েছে এই ওয়েস্ট ডিস্ট্রিক্টে, এই সদর গৃহে থেকে সেই সুবিধাটা নিতে পারেন, সেখানে পার্মানেন্ট থাকতে পারবেন, থেকে ওনার যে আইনি লড়াইটা তিনি সেই আইনি লড়াইটা লড়তে পারেন। এরকম একটা ব্যবস্থা স্বদেশ গৃহ এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে খোলা যেতে পারে। আমাদের ওয়েস্ট ত্রিপুরাতে দুটো অলরেডি আছে। যদি কোনো সময় মনে হয় এটিতে করার প্রয়োজনীয়তা আছে, সেখান থেকে যদি আমাদের কাছে লিখিত আসে তাহলে আমরা সেখানেও নির্মাণ করতে পারি। আরেকটা বিষয় যেটা আসছে, আমি একসঙ্গে আনসারটা দিচ্ছি, বাকি পরবর্তীতে বলবো আমি, যেটা ডিমান্ড নাম্বার 412236 স্বপ্না দেববর্মা মহোদয় এনেছেন, সেটা হলো যে এবার যে বাজেটটা দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি অর্থাৎ টিটিএডিসির অন্তর্গত 6টি আইসিডিএস যে প্রজেক্ট কাঞ্চনপুর, জম্পুই হিল, জামছড়া, বনু, ছাপনু, ডম্বরনগর, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উন্নয়নের কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের ব্যয় করার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে রাখা হয়েছে এবার 1,30 লক্ষ টাকা। এটা কম তিনি বলছেন, কিন্তু আমি বলবো এই টাকাটা গত বছরের তুলনায় এবার বেশি রাখা হয়েছে। এবার কিন্তু আমরা আমাদের বাজেটে এরকম কিছু শিশু এবং নারী, আমি প্রধানমন্ত্রীর নাম আগেই নিলাম যে প্রধানমন্ত্রী এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যার স্বাধীনতার 75 বছরে আমরা যে অ্যানালাইসিস করি শিশু, নারী এবং গরিব কল্যাণের যে সমস্ত প্রকল্প তিনি নিয়েছেন, এবার দেখেন যদি আমাদের এই বাজেটটাতে এরকম অনেকগুলো যেটা 2022-23 ছিল না, কিন্তু 23-24 এবার বাজেটে এসেছে। যেমন নারী আদালত কোনো ফান্ড ছিল না, এবার প্রথম এসেছে 3.84 অর্থাৎ 3,84 লাখ টাকা এবার প্রথম বাজেটে এসে, এটা 348। তারপরে আমরা ওমেন হেল্পলাইনের জন্য এবার নতুন বাজেটে এসে, স্বদেশ গৃহ এবার নতুন বাজেটে এসেছে, সখী নিবাস নতুন বাজেটে এসেছে, বেটি বাঁচাও বেটি পড়াও অলমোস্ট ডবলের থেকে বেশি ফান্ড দেওয়া হয়েছে। এর আগে ছিল যেমন 180.00, এবার এটা 400.00 হয়েছে, অর্থাৎ 4 কোটি টাকা হয়েছে। এখানে এটা বাজেট ছিল মাত্র 1,80 লক্ষ টাকা, ডবলেরও বেশি হয়েছে। এরকম মহিলা এবং শিশু ক্ষেত্রে আমাদের বাজেট ডবল হয়েছে। আমি এবার একটা আপনাকে তথ্য বলছি, এডিসি এলাকাতে
সেই সংখ্যাটা আমি আপনাকে একটু বলছি। ইতিমধ্যে শুধু আমাদের জনজাতি এলাকায় 115টা অঙ্গনওয়াড়ি সেন্টার, অর্থাৎ 260টা অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে এক বছরে 115টা অঙ্গনওয়াড়ি সেন্টার শুধু এডিসি এলাকায় তৈরি হয়েছে। এবার আমরা এই বাজেটে 200টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে আপডেটেশন রেখেছি, সেটা শুধুমাত্র ধলাই জেলায়। কি হয়, আমিও নিজেও প্রথমবার জনপ্রতিনিধি হয়ে এসেছি, আমারও অনেকগুলো ডিমান্ড ছিল আমার এলাকার উন্নয়নের জন্য। সবাই চায়, এখানে যারা উপস্থিত সবাই চায় যে বাজেটটা একটু বেশি হবে, আমার এলাকার উন্নয়নের জন্য আমি একটু বেশি কাজ করব। কিন্তু আমি যদি আমার এলাকায় যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে, যারা আধিকারিক রয়েছে, তাদের যদি আমি মোবিলাইজ অর্থাৎ তাদের পরিচালনা ঠিকঠাক করে না করতে পারি, তাহলে সেখানে কিন্তু ডেভেলপমেন্ট করাটাও মুশকিল। এই কথাটা এর জন্য বলছি, আমি মন্ত্রী খুব অল্প দিনের এই প্রথমবার বিধানসভায় আসা হয়েছে। আমি পত্রিকায় লাগাতে দেখতে পেলাম এপ্রিল মে মাসে, জুন মাসে রোজ আসে পত্রিকাতে যে আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো বিভিন্ন অফিস, যেখানে মনোহার অফিস রয়েছে, কাঞ্চনপুরে রয়েছে, ডুঙ্গুরনগরে রয়েছে, সেগুলোতে তালা দেওয়া হচ্ছে, ধর্ণা দিচ্ছে যে পয়সা নেই, সেখানে স্যালারি দেওয়া হচ্ছে না। এখানেও বাজেটের আলোচনার মধ্যে এসে অনেকবার যে স্যালারি দেওয়া যাচ্ছে না, স্যালারি দেওয়া যাচ্ছে না। আমি যখন এটা আমার পত্রিকাতে দেখলাম, আমি আমাদের আধিকারিককে বললাম যে সেটা খবর নিন, সেখানে কেন এরকম আছে। দেখলাম যে সেখানে যে ফান্ডটা দেওয়া হয়েছে, সেই ফান্ডটা সেখানে এডিসি প্রশাসন অর্থাৎ সেখানে উইথড্র করতে পারেনি। অর্থাৎ সেন্ট্রাল শেয়ার এবং স্টেট গভর্নমেন্ট যে বাজেটটা পয়সাটা দিয়েছে লাস্ট কোয়ার্টারে, সেই পয়সাটা তার তুলে না তোলার কারণে তাদের বেতন দিতে পারেনি, সেই টাকাটা চলে গেছে। আমাদের কাছে চিঠি লিখলেন, তবে আপনাদের এক্সিকিউটিভ অফিসার এডিসি তিনি চিঠি লিখলেন আমাদের কাছে 10/5/2023 যে আমরা টাকা তুলতে পারি। আমরা সঙ্গে সঙ্গে, তার মধ্যে রবি শনি বন্ধ অনেক থাকে, তারপরেও আমরা সঙ্গে সঙ্গে 19/5 তাদের টাকাটা আমরা রেজ করে দিই, 1,85,34,700 টাকা আমরা তাদেরকে দেওয়াই। পরবর্তীতে এর এক সপ্তাহের মধ্যে আমরা এর লাস্ট কোয়ার্টার, যে পরবর্তী যে তাদের ফাইন্যান্সিয়াল যে এই যে চলছে, তার জন্য আমরা 6,36,43,900 টাকা রেজ করা। আমি কথাটার অর্থ হলো, যদি আমরা ইমপ্লিমেন্ট ঠিকঠাক করে না করি, সেখানে পরিচালনা ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু সেটা কোনো কাজ নেই। আমাদের নজরে কিছুদিন আগেই আসছে যে সেখানে রেশন নেই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে রেশন নেই, সারা রাজ্যে আছে সেখানে নেই, অর্থাৎ সেখান থেকে রেগুলেশন যেটা আসার কথা সেটা সম্ভবত আসে। এগুলো আমাদের দেখতে হবে। আমরা যারা জনপ্রতিনিধি, তখনই ডেভেলপমেন্ট, তখনই উন্নয়ন সেটা সম্ভব হবে। কিন্তু স্বপ্না ম্যাডাম যেটা এনেছেন সেটা তো আমি মানতে পারলাম না, কারণ এই খাতে যে টাকা দেওয়া হয়েছে সেটা আমরা চেষ্টা করছিলাম আরো বেশি দেওয়ার, যেহেতু আমাদের বাজেট যতটুকু সম্ভব হয়েছে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার সেটা দিতে চেষ্টা করেছেন এবং সেটা করেছেন। বাকি আরেকটা বিষয় দেখছেন আমাদের শৈলেন্দ্রবাবু এনেছেন লেবার ওয়েলফেয়ার এবং তিনি স্পোর্টস, এই বিষয় এনেছেন। লেবার ওয়েলফেয়ার নিয়ে আমি একটা কথা বলতে চাই, সোশ্যাল সিকিউরিটি ফর লেবার। আমি রাজনীতিতে প্রথম অর্থাৎ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে প্রথমবার বিধানসভায় এসেছি, কিন্তু রাজনীতিতে অনেক দিন ধরে 25 বছর ধরে রাজনীতির আঙিনায় আসি। কমিউনিস্টের মেইন যে স্লোগানটা, আজকে আমি ওনাদের ভাষণ শুনছিলাম, যতক্ষণ ওনারা বক্তব্য রাখছিলেন, যারা যখনই কাঠমোষা নিয়ে আলোচনা করছিলেন, সবাই শ্রমিক নিয়ে কথা বলছিলেন, শ্রমিক আন্দোলন অর্থাৎ শ্রেণী সংগ্রামের লড়াই। তাদের যে মূল স্লোগানটা ছিল অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, গরিব মানুষের অধিকার, এই কথায় নিয়েই তারা রাস্তাঘাট গরম করে 35 বছর কাটিয়েছে। ত্রিপুরা রাজ্যের 15 রাজ্যে 50 বছরে 35 বছর ওনারা একা শাসন করেছে, বাকি 10 বছর কংগ্রেসরা ছিলেন। অর্থাৎ অ্যালায়েন্স আমরা যদি দেখি, ত্রিপুরা 15 রাজ্যে 50 বছরে 45 বছর ওনারা ছিলেন। ত্রিপুরাতে সবচেয়ে ডিপ্রাইভ যদি কোনো লেবার শ্রেণী হয়, সেটা হলো ত্রিপুরার শ্রমিকরা, যারা চা শ্রমিকরা। এই চা শ্রমিক যারা ত্রিপুরাতে, সেই সংখ্যাটা 7,320 পরিবার চা শ্রমিক পরিবার রয়েছে, যারা দীর্ঘ বছর 100 বছরের বেশি সময় ধরে ত্রিপুরাতে বসবাস করে। অথচ এই মানুষগুলোকে 35 বছর যারা শ্রমিকের এত তরুণী বলে
চা শ্রমিক মালিকের সঙ্গে এরকম একটা এগ্রিমেন্ট রয়েছে, শ্রমিক তাকে বাগানে থাকতে গেলে বাগানে তাকে কাজ করতে হবে। ভারতীয় জনতা পার্টির 5 বছরের সরকার এই 7,300 পরিবারের মধ্যে 1,910 পরিবারকে ইতিমধ্যে জমি অ্যালটমেন্ট দিয়েছে। 1,910 পরিবারকে জমির অ্যালটমেন্ট দিয়েছে। শুধু অ্যালটমেন্টটা দেওয়া না, তাদের আজ প্রধানমন্ত্রী আবাস, যেহেতু তাদের জমি ছিল না তার জন্য তারা ঘর পায়নি, যেহেতু জমি ছিল না তারা জল পায়নি, যেহেতু জমি ছিল না তারা ইলেকট্রিসিটি পায়নি। অর্থাৎ জমি না থাকার কারণে, বাড়ি না থাকার কারণে সবচেয়ে যেটা দুঃখদায়ক, তারা একটা বিপিএল কার্ড পায়নি। যারা 100 টাকা মজুরিতে 105 টাকা, অর্থাৎ কমিউনিস্টরা যখন ছেড়ে চলে যায় তখন 105 টাকা মজুরি ছিল পাতা বাগানের শ্রমিকদের। 105 টাকা মজুরি যারা, তাদের বিপিএল কার্ড নেই। যাদের বাড়ি নেই তাদের অন্তরে কার্ড নেই, তাদের ঘর পাবে না, যেহেতু জমি নেই। আমাদের সরকার আসার পর এই 1,910 পরিবারকে যেমন তাদেরকে জমি দেওয়া হয়েছে, পাশাপাশি তাদেরকে এখন প্রায়োরিটি গ্রুপে তাদেরকে রেশন কার্ড দেওয়া হয়েছে, তাদের প্রধানমন্ত্রী আবাস দেওয়া হয়েছে, তাদের জলের ব্যবস্থা দেওয়া হয়েছে। তো এই যে শ্রমিক ওয়েলফেয়ারের কথা উনি আনলেন, এর পরবর্তীতে যদি দেখি আমরা শ্রমিকদের জন্য এই নির্মাণ শ্রমিক প্রকল্প, এটা আমাদের তৈরি করা না, এটা কেন্দ্র সরকারের গাইডলাইন অনুযায়ী একটা প্রকল্প চালু হয়েছে। সেই প্রকল্প উনাদের সময় ওই প্রকল্পে তারা যে বেনিফিটগুলো দিত, আমি মেজর বেনিফিটগুলো বলছি, যেহেতু সময় কম, মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা রাখবেন, সংক্ষেপে সেরে দিচ্ছি। এখানে ছিল মেজর যে বেনিফিটের কথা, মেডিকেল ট্রিটমেন্টের জন্য। কোন নির্মাণ শ্রমিক কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো কারণে কাজ করতে গিয়ে হাত পা ভেঙে যায় বা হসপিটালাইজড হয়, তাদের সময় ছিল 5,000 থেকে 50,000 টাকা, ঊর্ধ্ব সীমানা হচ্ছে 50,000 টাকা, আর নিচে হলো 5,000 টাকা। এটা লিমিট কত আমরা করেছি 5 লক্ষ টাকা। একদিকে যারা 35 বছর শ্রমিকদের এই রাজনীতি করলো, তাদের কত ছিল মাত্র 5 থেকে 50,000 টাকা, আর আমরা সেটাকে বাড়িয়ে করেছি 5 লক্ষ টাকা। আমরা যদি দেখি তাদের জন্য যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টে মারা যায় ওই শ্রমিক, তাদের সময় ছিল মাত্র 20,000 টাকা। আমাদের সময় কথা হয়েছে সেটা 2 লক্ষ টাকা। যদি নর্মাল ডেথ হয়, ওই পরিবারের যিনি রোজগার করেন, যিনি তার পরিবারের কোনো দায়িত্ব উঠাতে, এই লোকটা যদি কোনো কারণে মারা যান কোনো কারণে, তাহলে 2 লক্ষ টাকা পাবে নর্মাল ডেথ। যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তাদের সময় কত ছিল 40,000 টাকা, আমরা সেটাকে বাড়িয়ে করেছি 4 লক্ষ টাকা। তো শ্রমিকদের ওয়েলফেয়ারের জন্য তারা যদি না এগুলো বলতে যাই, তারা শেষ হবে না। মানে আমি এতগুলো এনেছি, 5 দিন ধরে জমিয়ে 4 দিন ধরে জমিয়ে রেখেছিলাম, বলার সুযোগ পাইনি, কিন্তু আমি এর জন্য বলছি, ওনারা শ্রমিক নিয়ে এত কথা বলেন, যখনই আলোচনায় ওঠেন তখনই শ্রমিককে বলেন আমরা মেহনতি মজদুরের জন্য লড়াই করছি, শ্রেণী সংগ্রামে লড়াই করছি। আপনার শ্রেণী সংগ্রামে লড়াই করছি বলুন না, এই যে আমি এই তথ্যগুলো বললাম, আপনার শ্রমিকদের জন্য কি করেছে? এনেছেন স্পোর্টসের একটা, দেখুন বলতে এক দুটা কথা না বললে না হয়, স্পোর্টস নিয়ে এনেছেন। এই প্রথমবার ত্রিপুরাতে, আমাদের ত্রিপুরাতেই প্রথমবার স্পোর্টসে না একটা পয়েন্ট বলে আমি শেষ করি। একটা স্পোর্টস বলতে হচ্ছে, যেহেতু স্পোর্টসটা না, স্পোর্টস বেশি বলবো না, স্পোর্টস একটা ছোট্ট বলবো। দেখুন ওনারা এখানে কত বছর শাসন করেন, এই প্রথমবার আমরা সবকা সাথ সবকা বিকাশ বলি, অনিমেষ বাবুরা বলেছেন, অনেকেই বলেছেন অনেক জায়গায় ডিক্রাই। এই প্রথমবার কোনো সিনথেটিক ফুটবল মাঠ জম্পুই জেলাতে হচ্ছে, জম্পুই জেলা কুমুলুঙে হচ্ছে, শুধু সকালে তো উমাকান্তে তো নয়, সেখানেও হচ্ছে। আমাদের ধর্মনগর এবং কৈলাসহর নেই, কিন্তু ওইখানে হচ্ছে, কিল্লাতে হচ্ছে, উদয়পুর হয়েছে, বিলুনিয়াতে হয়েছে, মোহনপুরে হয়েছে, আজ নতুন করে আরো সাজিয়ে তোলা হচ্ছে। আরেকটা শেষ করি, আসলে মাননীয় মন্ত্রী অনেক কিছু বলেছেন, যেমন শ্রমিকদের জন্য 20,000 টাকা ছিল, বামেদের আমলে 2 লক্ষ টাকা হয়েছে এই সরকারের আমলে। আমি ভাবলাম এখানে বসে বসে গতবার এবং তার আগের বছর যে টাকাগুলো ছিল ক্লেম হলো না, এই টাকা ক্যারি ফরওয়ার্ড করেছেন এই বাজেট করেছেন, সেটা বলে। আর একটা হচ্ছে সিনথেটিক ফুটবলের যে ব্যাপার, সিনথেটিক ইজ নট গুড ফর পিপল। না আমি অন্যটা বলছি, আপনি একটু সময় দিন আমাকে। আপনি নতুন, আমি হয়তো ঠিক, আমি একটা শেষ করে দিচ্ছি। এই তো বলছি, এই যে আরে স্পোর্টস সিনথেটিক মাঠ রাজঘাট লেগুন্দা পঞ্চাকোট
প্র্যাকটিস করতে গিয়ে উপর থেকে পড়ে মেরুদণ্ডটা ভেঙে যায়। তার জন্য গভর্নমেন্ট থেকে 1 টাকা সাহায্য করার কোনো প্রভিশন ছিল না, যেহেতু তারা ইন্স্যুরেন্সে কভার নিয়ে। এটা একটা বড় ঘটনা। এরকম অসংখ্য ঘটনা আমাদের রাজ্যে যারা ক্রীড়াবিদরা রয়েছে, যারা বাইরে যায় সারা দেশ বিভিন্ন জায়গায়, কোনো সময় ট্রেনের নিচে পড়ে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, অথচ সেই সমস্ত খেলোয়াড়দের জন্য কোনো ব্যবস্থা ছিল না। এটা প্রথমবার হয়েছে এই বাজেটে। আমরা এই বাজেটে মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রকল্পে আমরা তাদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা রেখেছি এবং সেখানে 8 কোটি টাকা রাখা হয়েছে যে আমরা আমাদের খেলোয়াড় যারা বাইরে যায় তাদেরকে সেই ইন্স্যুরেন্স কভার করার জন্য। তো এগুলো তো অনেকগুলো বলতে হবে, এই ধরনের অসংখ্য অগণিত বিষয় রয়েছে। এটা প্রথমবার আপনাদের জন্য বলছি, আপনাদের জন্য শুধু বলছি, প্রথমবার হয়েছে ত্রিপুরা থেকে শুধুমাত্র জনজাতিরা ন্যাশনাল খেলতে গিয়েছে। 12টা টিম একসঙ্গে 19 ন্যাশনাল গেম জনজাতিরা গিয়েছে এবং তারা ভালো পারফরমেন্স করেছে, গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ নিয়ে এসেছে। আমাদেরকে গর্বান্বিত করেছে এই প্রথমবার তারা গিয়েছে এখান থেকে। তো আপনারা যেগুলো এনেছেন, এই 2-3টা কার্ডপোষণ ছিল, এগুলো আমি ডিটেইলস বলবো না যেহেতু সময় কম, আমাকে বারো করা হচ্ছে ছোট করার জন্য। আপনাদের এই কার্ডপোষণকে আমি রাখতে পারলাম না। আমরা চেষ্টা করবো আপনাদের দাবি আগামীতে আমরা ভালো আর বাজেটে এই সমস্ত লেবার এবং স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার, এগুলো মানুষের অত্যন্ত জরুরি বিষয়। এগুলোতে আজ আরো বেশি বাজেট বাড়ানো যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আমি মাননীয় মন্ত্রীর সবাইকে ধন্যবাদ। লেবারের বিষয়টা নিয়ে Professor Dr. Malik Shahji, Honorable Chief. অধ্যক্ষ মহোদয়, আজকে কার্ডপোষণ নিয়ে এখানে প্রথম বেলা এবং দ্বিতীয় বেলা সবাই আলোচনা রেখেছেন এবং আমাদের মাননীয় বিরোধী দল নেতা থেকে শুরু করে আমাদের গোপাল বাবু থেকে শুরু করে আমাদের সিপিএম এর পরিষদীয় দল নেতা সবাই এখানে এই বিষয়ে কথা বলে। আমি আসলে কার্ডপোষণ সম্পর্কে এখানে বলার চেষ্টা করেছেন আমাদের পরিষদীয় আমাদের পার্লামেন্টারি মিনিস্টার বলার চেষ্টা করেছেন। এটা প্রথমবার বাজেট প্লাস এই কার্ডপোষণ। আমি বললাম যে অ্যাকচুয়ালি আমার একটু সমস্যা ছোটবেলার থেকে কার্ড আর সিইউটি কি করে হবে, তো এই যে একটা সমস্যা জানা, তো এই যে বুঝলাম আমি এখানে পড়াশোনা করে কার্ড না, এটা এক অংশ হওয়া দরকার। মানে এখানে সবাই বলছে যে এটা এক অংশ হওয়া দরকার। বুঝতে পারলাম না বাজেটে রাখা হয়েছে সব, কিন্তু সবাই বলছে যে এই হওয়া উচিত, এই ডেভেলপমেন্ট দরকার। তাহলে যদি কার্ডই হয় তাহলে ডেভেলপমেন্টটা কি করে হবে আমি জানি না। এই কার্ড মোশনের মাধ্যমে আবার ডিপার্টমেন্টের যে দৃষ্টি আকর্ষণী নোটিশ বল এক্সটেনশন থাকে, রেফারেন্স থাকে, তাহলে যে কার্ড মোশনে এই ধরনের আলোচনা, এটা আমার কাছে একটু মানে একটা এখনো আমি ক্লিয়ার না বিষয়। আরেকটা বিষয়, সবাই এখানে বলছে যে কার্ড মোশনের বিপরীত, কিন্তু সবাই কার্ড মোশনের বাইরে যাচ্ছে। যে আন্দোলনকে বলছে এও দেখছি সে কার্ড মোশনের বাইরেও বলছে, আবার যিনি বলছেন উনিও দেখি বাইরে থেকে বলছে। ও দেখছি আমার জন্য একটু এরকম একটা অদ্ভুত একটা ফিলিং, আমার ফিলিংস। এখানে মাননীয় আমাদের জিতেন বাবু বলেছেন আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব খারাপ। আমার মনে হয় না, আপনিও তো সমাজে দেখেছেন, মানে আইন শৃঙ্খলা এর আগে আমরাও দেখেছি আর এখনো দেখেছি। আমি বলছি না একটা 100% আইন শৃঙ্খলা এরকম হয়ে যাবে, তাহলে থানা পুলিশের তো দরকারই ছিল। এটা থাকবেই, কিন্তু দেখতে হবে কত পার্সেন্ট। উনি বলেছিলেন যে বোর্ড পজিশনে, আমি বের করেছি কি বলছেন মোটা বলছেন। আমি উনি নেই এখানে, ওনার দলে যারা আছেন ওনাকে আমি বলবো কথা বলে আমার থেকে নিয়েও যেতে হবে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড লাস্ট যেটা বেরিয়েছে এটা হচ্ছে 2019 এবং 21। কি বলেছে সেখানে
সেখানে ত্রিপুরার পজিশনটা কি, যে ক্রাইমস অফ স্টেট, মানে এখানে স্টেট আছে 28টা স্টেট, আর যেটা আমাদের ইউটি আছে ইউনিয়ন টেরিটরি বিষয়ে আমাদের পজিশন কোন জায়গায়, সর্বক্ষেত্রে আমাদের পজিশন আপনি দেখুন, আমাদের 25 নম্বর আমরা 25 নম্বর আমরা 28 মধ্যে 25 নম্বর আমাদের স্থান। এত ভালো আমাদের ক্রাইম রিপোর্ট যেটা 25 নম্বর স্থান শুধু তাই নয়, এখানে কি বলছে রেট অফ কগনিজেবল ক্রাইম, চার্জশিট এইভাবে তাতে গিয়ে দেখা যায় যে আমরা আমাদের পজিশন 25। শুধু এখানে আরো অনেক প্রকার আছে, বিভিন্ন বিষয় কিরকম আমি বলছি, exploitation of trafficked person, selling of minors for prostitution, buying of minors for prostitution, সেখানে আমাদের পজিশন 28টা রাজ্যের মধ্যে আমাদের পজিশন 25 নম্বর। Importation of girls from foreign countries, other kidnapping and abduction, human trafficking, সেখানেও আমাদের পজিশন। Kidnapping for ransom, kidnapping and abduction of women to compel her for marriage, procuration of minor girls, সেখানেও আমাদের পজিশন 25। আমাদের কিন্তু আমরা বানাইনি, আমি দিয়ে দেবো উনি স্কুলে রাষ্ট্রের বেরিয়ে আমি দিয়ে করলাম স্কুলে এইভাবেই ওদের বের করে লেটেস্ট পজিশন যেটা আছে কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন, আদার কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন, কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন ফর দ্য পারপাস অফ বেগিং, কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন ইন অর্ডার অফ মার্ডার, সেখানেও আমাদের পজিশন। এরকম প্রচুর, মানে আমি একটা মোটামুটি আমি বোঝাতে চেয়েছি যে এইগুলো কিন্তু ওনারা দেখেন কোন এর উপর বিশেষ করে এগুলো চর্চা হয় এবং মানে পজিশনটা কোন জায়গায় আছে স্টেটে সেগুলো বোঝা না। তো বলছে যে আইন নেই আইন নেই, এটা কি রিপোর্ট দিয়েছে, তো যে কথাটা বলতে চান বারবার বলি, আমরা কিন্তু ভাষণে বলি আমরা নিচের দিক থেকে আমরা 3 নম্বর আছে 4 নম্বর আমরা প্রায়শ বলতাম, কিন্তু আজকে যেহেতু জিনেবাবু এই কথাটা বুঝিয়েছেন তো বাধ্য হয়ে আমি এটা বের করলাম। এটা আমার রিপোর্ট। এখানে সবাই বলেছেন, যেহেতু আমি নিজে একজন চিকিৎসক, খালি আমার দিকে সবাই বলছেন যে চিকিৎসক হয়ে প্রফেসর ডক্টর এগুলো বলে বলে আমাকে সম্বোধন করে, তো ভালো। আমি উদাহরণ দিচ্ছি, সম্প্রতি রাজ্য সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা কি কি নিয়েছি গোপালবাবুর উদ্দেশ্যে বলছি, একটা খুব ভালো ভালো আমরা ডিসিশন নিয়েছি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুবিধার্থে 1688.62 লক্ষ টাকা পেয়ে রাজ্যের 6টি হাসপাতাল স্টাফ কোয়ার্টার নিয়ে কথা হয়েছে, অনেকেই বলেছেন স্টাফ কোয়ার্টার কত 1688.62। এগুলো কোথায় কোথায়? গোড়াঘাট পিএসসি, রানীবাজার পিএসসি, আনন্দবাজার পিএসসি, 18 পিএসসি, মাছখানা পিএসসি, সোনামুড়া সিএসসি, সব জায়গার মধ্যে আমরা সব জায়গায় আমাদের নজর আছে, এটা বলার চেষ্টা আমি এখানে করছি। এবং আমরা অনেক সময় বলি যে অ্যাকশন ইজ বেটার দ্যান ওয়ার্ড, আমরা কিন্তু কাজের মাধ্যমে আমরা পরিচয় দিতে করব হবে কিনা। তো সেই বাজেটে যে বাজেট নিয়ে কথা হচ্ছে, যে বাজেটে এখানে সেটা নেই, তো এখানে রাজ্য ভিত্তিক হাসপাতাল আপনারা সবাই জানেন আমাদের 6টা আছে, জেলা ভিত্তিক হাসপাতাল 6টা, মহকুমা হাসপাতাল 15টা, কমিউনিটি হেলথ সেন্টার 21টি, প্রাইমারি হেলথ সেন্টার 119টি, আরো হচ্ছে 100 পিএসসির জন্য আবার আমরা বাজেটে রাখা হয়েছে, হেলথ সাব সেন্টারের 999টি, ব্লাড ব্যাংক খুব ইম্পর্টেন্ট ফর আস। আজকে ইলেকশনের সময় ব্লাডের খুব সমস্যা হচ্ছে, মুখ্যমন্ত্রী হিসাবে আমি আহ্বান করেছিলাম 1% ব্লাড পপুলেশন অনুযায়ী মজুদ থাকতো, অর্থাৎ যদি 40 লক্ষ লোক হয় আমাদের 40,000 ইউনিট ব্লাড ব্যাংকে থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রথমে রেকর্ড 42,000 আমাদের প্রায় নিযুক্ত
বেসরকারি আছে দুটো, এখানে ডিএস আছে, ডব্লিউবিসি আছে, আরবিসি আছে, প্লাজমা আছে। আগে কি হলো হোল ব্লাড দিয়ে কিন্তু সেপারেটর ছিল না, সেপারেশন করে সেই জায়গা থেকে এখন আমাদের এই কম্পোনেন্ট যেতে হবে সবাইকে নিয়ে। সবাইকে নিমন্ত্রণ জানাবো। আমি 7 প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হিসেবে কাকরাবন প্রাথমিক করা হয়েছে। আমার এই সব উন্নতি করার পরে কম্পিটিশন হয়ে গেছে, অনেক এমএলএ মিনিস্টার আমাকে বলে আমারটা উন্নতি করা। আমাদের মাননীয় আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি রতনবাবু রায় আমারটা করে দিন, আমারটা একটা কম্পিটিশন হয়ে গেছে। তাই যে করবো আমি বুঝতে পারছি না, পয়সা দিতে হবে আমাদের অর্থমন্ত্রীকে, আমি জানি না। তো যাই হোক, এই কম্পিটিশনে আমরা আছি। সুবর্ণ জয়ন্তী নির্মাণ যোজনার অধীনে 11টি রুসেটেলমেন্ট সামিট, 11টি হেলথ সাব সেন্টার স্থাপনের অনুমোদন হয়েছে। 2022-23 অর্থ বছরে রাজ্যে 665টি স্বেচ্ছা রক্তদান শিবিরের মাধ্যমে, যেটা আমি বললাম সেটা হয়েছে। এই রোগী শনাক্তকরণের জন্য ধারাবাহিকভাবে রক্ত পরীক্ষা করা হচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এত এই কেন হয়? এটা তো একটা ওই এডিকশনের সাথে, ড্রাগ এডিকশনের সাথে এর সম্পর্ক। আমরা সবাই মিলে সেটা চেষ্টা করি। ডি এডিকশন সেন্টার আমরা খুঁজি একটা জায়গায়। তো 2022-23 সালে 22 থেকে ফেব্রুয়ারি 2023 পর্যন্ত 1,81,989 জনের এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে। ভেরি সিরিয়াস ম্যাটার, ভেরি সিরিয়াস ম্যাটার। আমি এগুলো এই কারণে বলছি, এই তথ্য লুকিয়ে লাভ হবে না। আমরা বিষয়টি চিকিৎসা পরিষেবা প্রদানে যে ওয়েস্ট অর্থাৎ ওপিয়েড সাবস্টিটিউশন থেরাপি সেন্টার করা হয়েছে। যারা এই ওপিয়েড না নিয়ে এই ধরনের ট্যাবলেট খেলে সেই নেশাটা হয় না, সব জায়গায় সাকসেসফুল এই অভিযান। এছাড়াও কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল, গন্ডাছড়া মহকুমা হাসপাতাল, উদয়পুর মহকুমা হাসপাতাল, অমরপুর মহকুমা হাসপাতাল, বিশ্রামগঞ্জ প্রাথমিক মহকুমা হাসপাতাল, শাহপুর মহকুমা হাসপাতাল, মোহাম্মদপুর জেলা হাসপাতাল, স্যাটেলাইট ওয়েস্ট সেন্টার বা ওয়েস্ট পরিষেবা চালু, সব জায়গায়। গত 18-22 ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবার আদরণীয়, আপনারাও বলছেন বা আমরা সবাই বলছে, একবার যখন বলেছেন তো এটাই বলতে হবে না, তো বেঁধে রাখতে হবে। তো উনি এই যে ডেন্টাল কলেজ, সরকারি ডেন্টাল কলেজ, উনি আগরতলায় যখন আসেন সেটা উনি ইনোগ্রেশন করেছেন। এজিএমসি এবং জিবিপি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক গতকালও বলার চেষ্টা করেছি। নিম্নলিখিত 7টি ডিসিপ্লিনের কাজ শুরু হয়েছে। কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি সিটিবিএস, নিউরোলজি, নিউরোসার্জারি, ইউরোলজি,
বিশ্বাসটা আনতে হবে। আমাদের একটা সময় ছিল 35 বছরে যে এখানে কিছুই হয় ছিল, এই 35 বছরে মোটা হয়ে গলা কাটবে। তারও কিন্তু দেখা গেল কথায় কথায় এইমস এবং সমস্ত জায়গায় আমার ট্যাঙ্গো ফিনিশ কাজ গতকালও বলেছেন, আগরতলায় বলেছে অপারেশন। তো এই যখন আমাদের আগরতলা জিবি হাসপাতালে এই ধরনের আমরা স্পেশালিটি রেখেছি, মানুষের কাজ লাভ হচ্ছে। 18 আগস্ট 2022 থেকে ধলাই জেলা হাসপাতালে কোলাইতে ট্রমা কেয়ার সেন্টার এনআরসি এবং 25 বেডের অক্সিজেন সাপোর্ট পেডিয়াট্রিক ওয়ার্ড চালু। আমি নিজেও ওখানে গেছি, সেই উদ্বোধন আমি নিজেই করেছি। ঘুমতি জেলা হাসপাতাল উদয়পুরে ট্রমা কেয়ার সেন্টার চালু হয় 16 ডিসেম্বর 2022 এবং 31 ডিসেম্বর দক্ষিণ জেলা হাসপাতাল শান্তিতে, যেটা কালকে আমি তার জিজ্ঞেস করেছি। 30 শয্যা বিশিষ্ট পানিসাগর কমিউনিটি হেলথ সেন্টার থেকে 11 ফেব্রুয়ারি 2022 50 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল হিসেবে উন্নতি করা হয়। 30 শয্যা বিশিষ্ট কুমারঘাট কমিউনিটি হেলথ সেন্টার থেকে 26 মার্চ 2022 50 শয্যা বিশিষ্ট কুমারঘাট মহকুমা হাসপাতাল হিসেবে উন্নতি করা হয়। 30 শয্যা বিশিষ্ট বরগুট কমিউনিটি হেলথ সেন্টার থেকে 16 নভেম্বর 2022 50 শয্যা বিশিষ্ট বরগুট মহকুমা হাসপাতাল হিসেবে উন্নতি করা হয়। এর মধ্যে আমার নিজেই যেখানে আছে প্রায় আমার নিজেই করে থাকি আমার হাসপাতাল উন্নতি হবে। তো সেখানে 24টি স্টাফ কোয়ার্টার ভবন নির্মাণ করা হবে, 24টি। তো সেইভাবে আমি চেষ্টা করছি। আর যেখানে ডাক্তারদের বিষয়, এখানে তাদের যে অ্যাডমিনিতে আমি গতকালকে বলার চেষ্টা করেছি যে 22 বছর ধরে তাদের ডাক্তারদের প্রমোশন হয়নি। 22 বছর পরে তার ছেলে মেয়ে এবং বাবা মা তারা একই গ্রেডে চাকরি। সেই জায়গায় আমরা যে অ্যাডক ভিত্তিতে আমরা তাদের পদোন্নতি দিয়েছি। ত্রিপুরা হেলথ সার্ভিসের 5 জন গ্রেড 2 মেডিকেল অফিসারকে গ্রেড 1 মেডিকেল অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ত্রিপুরা হেলথ সার্ভিসে 74 জন গ্রেড 3 মেডিকেল অফিসারকে গ্রেড 2 মেডিকেল অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়। তাদেরকে যদি আমরা পদোন্নতি না দিই, নিচের থেকে কিন্তু ঢোকানো যাচ্ছে না ত্রিপুরা হেলথ সার্ভিস। এর জন্য ওদেরকে পদোন্নতি দিতেই হবে। ত্রিপুরা হেলথ সার্ভিসে 295 জন, এই কারণেই তো সুবিধা হয়েছে যে গ্রেড 4 মেডিকেল অফিসারকে গ্রেড 3 মেডিকেল অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ত্রিপুরা ডেন্টাল সার্ভিসের একজন গ্রেড 2 মেডিকেল ডেন্টাল অফিসারকে গ্রেড 1 মেডিকেল ডেন্টাল অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ত্রিপুরা ডেন্টাল সার্ভিসে 2 জন গ্রেড 3 মেডিকেল ডেন্টাল অফিসারকে গ্রেড 2 মেডিকেল ডেন্টাল অফিসার দেওয়া হয়েছে। ত্রিপুরা ডেন্টাল সার্ভিসে 23 জন গ্রেড 4 মেডিকেল ডেন্টাল অফিসারকে গ্রেড 3 মেডিকেল ডেন্টাল অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এখানে ডেপুটি ড্রাগ কন্ট্রোলার পদে একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। বহুদিন ধরে এই ডেপুটি ড্রাগ কন্ট্রোলারের কোনো রকম পদোন্নতি ছিল না, সেটা আমরা দিয়েছি। 7 জন ফার্মাসিস্টকে ইন্সপেক্টর অফিসার পদে পদোন্নতি দিয়েছি। প্রিন্সিপাল স্কুল অফ নার্সিং পদে 3 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। যতক্ষণ করে ওনাদেরকে আপনি প্রমোশন না দেবেন, তাদেরকে কিন্তু কাজ কিন্তু আমরা কোনো অবস্থায় কোনো অবস্থায় প্রমোশন না দিয়ে অনেক বছর কাজ করে যদি প্রমোশন না দিই, তাহলে কি করে ওরা কাজ করবে? সেই তাদের থেকে ভালো সার্ভিস পাওয়া যাবে না। তো সেই জায়গার মধ্যে আমরা এই কাজটি করছি। অফিস সুপারিনটেন্ডেন্ট পদ থেকে 11 জনকে অ্যাকাউন্টস অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে অ্যাডক প্রমোশন দেওয়া হয়েছে। ডেন্টাল সার্জনদের এক্স ক্যাডার পদ থেকে অনেক ডেন্টাল সার্জন এক্স ক্যাডার ছিল, তাদেরকে আমরা এন ক্যাডার করেছি আমরা, এবং তাদের ডেন্টাল গ্রেড 4 পদে ত্রিপুরা ডেন্টাল সার্ভিসের অধীনে সংযুক্ত করা হয়েছে। একজন মেডিকেল অফিসার হোমিওকে 2018 সালে স্টেট পে ম্যাট্রিক্স লেভেল 14 অনুসারে অ্যাডক ভিত্তিতে নিয়োগ করে আমরা ওনাদেরকে নিয়মিত করেছি। এখানে অনেক সময় বলে যে নিয়োগ হয় না। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নির্বাচিত 34 জন ডাক্তারকে ত্রিপুরা ডেন্টাল সার্ভিসের অধীনে মেডিকেল অফিসার ডেন্টাল গ্রেড 4 মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীনে স্টাফ নার্স নিয়ে আমাদের সিপিএম এর আমাদের লিডার বলছিলেন যে এখানে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে, ইলেকশনের কারণে সেটা সম্ভব হয়নি। সেটাও এই স্টাফ নার্সদের তাদেরও এর মধ্যে ঠিক সময়ে ঠিক কাজটা হবে।
যেখানে জিআরবিটির কথা আপনি বলেছেন, দেখবেন হঠাৎ করে জিআরবিটির বেতন নিয়ে যায়। আমরা কোনো জায়গায় আটকাবো না, করবো নিশ্চিত এতটুকু আশ্বাস করছেন। ডাইন হার্নেসের অধীনে ৩৫ জনকে এলডিসি পদে স্থির বেতন নিয়োগ করতে দেওয়া হয়েছে। ডাইন হার্নেসের অধীনে ৩০ জনকে গ্রুপ ডি পদে স্থির বেতনে নিয়োগ করতে দেওয়া হয়েছে। ৫ জনকে কম্পিউটার পদ থেকে ইন্সপেক্টর পদে এর ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে। ৬ জনকে ফিল্ড ওয়ার্কার পদ থেকে এলডিসি পদে এর ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে। ২০ জন গ্রুপ ডি পদ থেকে